আসসালামু আলাইকুম। শুরু করছি অফিয়া হৃদয়ে রজনীগন্ধা। লিখেছেন ডি আরাম চোখ পাঠে আমি ইকা। পর্ব ৫। হৃদয়ের কথা শুনে রজনীর চোখ দুটো আকার বড় হয়ে যায়। লোকটি বলে কি? চুপচাপ দেখে মানে সে ছেলেদের অশ্লীল জিনিস কেন দেখবে? আর এই লোকটাই কেমন অদ্ভুত, লাজ লজ্জা বলতে কিচ্ছু নেই। এই প্রথম দেখলো কোনো ছেলে নিজ থেকে এভাবে নিজের লাজ লজ্জা সরিয়ে নিজের সবকিছু দেখিয়ে দিতে চায়। রজনী লোকটাকে ভালো ভেবেছিল, কিন্তু এখন মনে হচ্ছে সে হৃদয়কে যতটা ভালো ভেবেছিল, হৃদয় তার থেকে ১০০ গুণ বেশি খারাপ ছেলে। কত খারাপ ছেলে হলে নিজের কাপড় খুলে পরনারীকে সাথে দেখাতে চায়। কথাগুলো ভাবতে ভাবতে রজনীর চোখ মুখ কুঁচকে এলো। এদিকে হৃদয় তাহলে হাত দিয়ে আলতো করে হাত ঘোরাচ্ছেন। দৃষ্টি তখনও রজনীর বাদামি চোখের মনোতে, মুখায়াব গম্ভীর। হঠাৎই হৃদয়ের দিকে হেলে এসে হৃদয়ের মুখের দিকে মুখ এগিয়ে নিয়ে ভ্রু কুঁচকে বলে, এত টান নিচ্ছিস কেন? খুলে ফেল, তরিত বল। এত টান নেওয়ার কি আছে? কথাটি শুনে হৃদয় তাড়াক করে বড় ভাইয়ের দিকে তাকায়, বিরক্ত কণ্ঠে বলে, হোয়াট ইজ বউ? হৃদয় সোজা হয়ে দাঁড়া, অসহায় কণ্ঠে বলে, বউ ইজ কখনো কখনো কাঁচা মরিচ, আবার কখনো শুকনো মরিচ, আবার কখনো কারেন্ট মরিচ। দিস ইজ বউ। হৃদয় চরম বিরক্তি নিয়ে বড় ভাইয়ের ফালতু কথাগুলো হজম করার চেষ্টা করলো। এদিকে রজনীর দুই ভাইকে কথা বলতে দেখে সুযোগ পেয়ে দ্রুত জায়গাটি প্রস্থান করার জন্য ধীরে ধীরে পা পিছিয়ে গিয়ে হঠাৎই একটা দৌড় দেয়। এই বেজার লোকটার সামনে থেকে সরতে পারলে আপাতত মেয়েটা শান্তি। সে যান হাতে নিয়ে এক দৌড় দেয়। হৃদয় বিরক্ত হয়ে বড় ভাই রিদমের উদ্দেশ্যে কিছু বলতে নেই, কিন্তু শব্দ পেয়ে ঘাট পাকিয়ে ডান দিকে তাকালে চোখে পড়ে রজনী এক দৌড়ে তার পাশের রুমের ভিতর চলে গেছে। হৃদয় ডান হাত বাড়িয়ে রাগান্বিত স্বরে বলে, এই ম্যানারলেস মেয়ে, দাঁড়াও বলছি। ততক্ষণে রজনী তার রুমে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দিয়েছে। ব্যাপারটি হৃদয়ের মোটেও পছন্দ হলো না। কত বড় সাহস তার বাড়ি থেকে তার কথা অগ্রাহ্য করে তার বাড়ির দরজায় ঠাস করে লাগানো। হৃদয় ডান হাত মুষ্টিবদ্ধ করে দরজার কোনায় একটি পাঁচ মেরে নাক কিরমির করে বলে, ওর সাহস কি করে হয় আমার পারমিশন ছাড়া আমার সামনে থেকে চলে যাওয়া? আমার তো দেখাই শেষ হয়নি। কথা শুনে হৃদয় চোখ ছোট ছোট করে বলে, কি দেখা শেষ হয়নি? রিদমের কথায় হৃদয় কিছুটা থতমত খেয়ে গেল, তবে সেটা ভাইকে বুঝতে না দিয়ে বিরক্ত কণ্ঠে বলে, তোমাকে কেন বলবো? রিদম মাথা নেড়ে বলে, হ্যাঁ হ্যাঁ, আমাকে কেন বলবি? তোর বউ আর তোর ব্যাপার, তোদের স্বামী স্ত্রীর মধ্যকার ব্যাপারে আমি শুনতে চাইও না। বাট আই হ্যাড এই গভীর প্রশ্ন, তুই কি মেয়েটিকে পছন্দ করে বিয়ে করেছিস, নাকি মন ভরা দেখতে না পেয়ে আফসোস করছিস যে? কথা শুনে হৃদয় অদ্ভুতভাবে তাকালো রিদমের দিকে। কিসের বউ? কিসের স্বামী স্ত্রী? আবার সে কিনা পছন্দ করে বিয়ে করেছে? সে বিয়ে করবে মেয়েকে পছন্দ? এটা সম্ভব? তাও আবার ওই গাঁইয়া মেয়েটাকে? দেখে মনে হয় একটা জঙ্গল থেকে উঠে এসেছে। সে ওই মেয়েটাকে কিভাবে পছন্দ করতে পারে? তার ভাই কি সত্যি সত্যি পাগল হয়ে গেল নাকি? হৃদয় ভাইয়ের উদ্দেশ্যে গম্ভীর গলায় বলে, এত অল্প বয়সে পাগলা না হলেও পারতে। মনে হচ্ছে তোমাকে একা ছাড়া যাবে না। চিন্তা নেই, আমি নিজ দায়িত্বে তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাব। হৃদয় বিস্ময় কণ্ঠে বলে, কি? আবার তুই আমাকে অপমান করছিস? আমার হাতে মার খেয়েও এত শিক্ষা হয়নি। হৃদয় ভ্রু কুঁচকে বলে, মার তো তুমি বেশি খেলে। হৃদয় আমতা আমতা করে বলে, ছোট ভাইয়ের 10টা মারের সমান বড় ভাইয়ের একটা মারের ওজন, বুঝলি? হৃদয় উপহাসের স্বরে বলে, এই জন্য আমার হাতে দুটো বাড়ি খেয়ে তোমার নাক দিয়ে রক্ত বের হয়ে এলো, আর আমি দিব্যি সুস্থ। কথাটি বলে হৃদয় তার ঘরের ভেতর চলে যায়। হৃদয় চোখ মুখে মুখে অসহায়ত্ব। তার দাদা, বাবা, ফুফুরা সবাই খুব জোয়ান আর স্বাস্থ্যবান। সেই ধারাটি তার ছোট ভাই হৃদয় পেয়েছে। আর সে চিকন পাতলা মানুষ। এটা সে তার নানা থেকে পেয়েছে। তার নানার বাড়ির সবাই রোগা পাতলা। তার মাও ভীষণ রোগা ছিল। তবে এই হৃদয় তার থেকে কম নয়, বরং গুণে গুণে 9 বছরের ছোট। কিন্তু তারা দুজন একসাথে দাঁড়ালে হৃদয়কে বড় বড় লাগে। এই নিয়ে ছোট ভাই হৃদয়ের কাছে খোঁচা শুনতে শুনতে হৃদয়ের শরীর জ্বলে যায়। তবে তাদের দুই ভাইয়ের হাইট 6 ফুট, গায়ের রং উজ্জ্বল চন্দা, একেবারে বাঙালিয়ানা ছেলেদের মতো।
তাদের দুই ভাইয়ের মুখের গঠন অনেকটাই একই রকম। সামলা হলেও মুখের গঠন চোখে পড়ার মতো সুন্দর বলা যায়। এদিকে তারা তাদের বাবা থেকে পেয়েছে। এই হৃদয়ের আর কিছু বলল না। কিছু বললে আরো ৩টে বেশি শুনতে হয়। কোনো দরকার নেই সেসবের। অতঃপর হৃদয় বাড়ি বড় বড় পা ফেলে জায়গাটি প্রস্থান করলেন। এদিকে হৃদয় ঘরে বসে নেভি ব্লু রঙের একটা গ্যাবার্ডিন প্যান্ট পরে নেয়। এরপর পায়ের প্যান্ট গিরে আর উপর পর্যন্ত ভাঁজ করে নিয়ে আয়নার সামনে সোজা হয়ে দাঁড়ায়। হ্যাঁ, চোখ মুখে অসম্ভব বিরক্তি। মাথার চোখ দাড়ি ঠিকঠাক মোছেনি বোধহয়। এখনো অনেকটাই ভেজা ভেজা। কিন্তু হৃদয়ের ধ্যান নিজের দিকে নয়। তার ধ্যান বারবার ঘুরে ফিরে মেয়েটার বাদামি চোখের মনির কাছে চলে যাচ্ছে। হৃদয় চরম বিরক্ত হয়ে দুদিকে মাথা নাড়ালো কয়েকবার। না, তার অস্থিরতা কমে না। ছেলেটার রাগ তরতর করে বেড়ে গেল। কপালে রগ ফুলে উঠেছে। পেশিবহুল হাত দুটো ফুলে ফেঁপে উঠল। শক্ত চোয়াল নিয়ে ঘরের এপাশ ওপাশ সামনে পায়চারি করতে লাগলো। তার আর এই অনিয়ন্ত্রণ স্বভাব হজম হচ্ছে না, বিন্দুমাত্র হজম হচ্ছে না। ইচ্ছে করছে পুরো বাড়ির সব ভেঙে তছনছ করে দিতে। এসব অসহ্যকর অনুভূতি তার মাঝে কোথা থেকে এসে হাজির হলো সে যা শুনতে পাচ্ছে না। সব দোষ ওই মেয়েটার। মেয়েটি তার সামনে আসার পর থেকে তো স্বাভাবিক জীবনটা চোখের পলকে উল্টে গেল। উফ, কি হচ্ছে তার সাথে? রাগে মাথা ফেটে যাচ্ছে। সে ব্যস্ত পায়ে পায়চারি করতে করতে পায়ের কাছে ইজি চেয়ারে পেয়ে হঠাৎ চেয়ারটিতে জোরে সরে একটা লাথি বসে। চেয়ারটি উল্টে কয়েক হাত দূরে গিয়ে পড়ে। হৃদয় সেদিকে তাকালো না। সে দৃঢ় পায়ে রুম থেকে বেরিয়ে যায়, উদ্দেশ্য দাদুর ঘর। প্রতিটি পদক্ষেপে তার অসম্ভব রাগ প্রকাশ পাচ্ছে। রজনী ঘরের দরজা আটকে তখন থেকে ঘরের এক কোণে গুটিসুটি মেরে বসে আছে। বেচারি হৃদয়ের হঠাৎ ওরকম অদ্ভুত বিহেভে ভীষণ ভয় পেয়ে গেছে। গত রাতে ছেলেটির গায়ের সাথে একটু টাচ লেগেছে বলে কি বিদঘুটে আচরণ করেছিল। তাকে একটুও সাহায্য করলো না। আজ সে ছেলেটি তাকে কি সব দেখাতে বলছে। কথাগুলো ভেবে রজনীর চোখ মুখ আবারও কুঁচকে আসে। মেয়েটি ঘরের চারপাশটা চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখে। আসার পর থেকে যা কাণ্ড ঘটলো তাতে সে বাড়ির দিকে মনোযোগ দিতেই পারেনি। কিন্তু রূপসা নামের ওই মেয়েটি তাকে এই ঘরে রেখে যাওয়ার পর একটু রজনী এই পুরো ঘর ঘুরে ঘুরে দেখতে দেখতে ঘরের বাইরে চলে যায়। এত সুন্দর বাড়ি, এত সুন্দর ঘর, এত সুন্দর সুন্দর আসবাবপত্র সে এর আগে কখনো দেখেনি। তাদের গ্রামে তো বেশিরভাগই মাটির তৈরি বাড়ি, কিছু কিছু বাড়ি ইটের, তবে সেগুলো উপরের টিন। গ্রামের চেয়ারম্যানের সহ হাতে গোনা ২-৩টি বাড়ির ছাদযুক্ত। চেয়ারম্যানের বাড়ির বাহিরে থেকে দেখা হয়েছে। আজ এই প্রথম বড়লোকদের বাড়ির ভেতরে পা রেখে মেয়েটা অতি বিস্ময়ে বাড়িটি ঘুরে দেখতে গিয়ে কেলেঙ্কারি হয়ে গেল। আপাতত হৃদয়ের ব্যাপারটা বাদ দিয়ে রজনী আবারও এই ঘরটিকে নিখুঁতভাবে দেখতে লাগলো। ঘরের কোণ থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। কখনো উঁচু ছাদের দিকে তাকালো, আবার কখনো রাজকীয় ছাদের মতো টানানো ঝাড়বাতির দিকে তাকালো। এসব দেখতে দেখতে রজনীর মুখখানা বিস্ময়ে ভরে ওঠে। ছোট থেকে মাটির বাড়ি বেড়ে ওঠা রজনীর কাছে এই ঘরটি জান্নাতের বাগানের মতন লাগলো। সে ধীরে পায়ে ঘুরে ঘুরে ঘরটি দেখা আর মাঝে একটু পর পর গলা পেটে চুলকায়। একসময় বিরক্ত হয়ে কোমরে গুজে রাখা শাড়ি আঁচল ফেলে দেয়। হাত, পেট, চোখ বুলায়। দেখে পুরো শরীর লালচে হয়ে গেছে। ফর্সা তুলতুলে শরীরটা জায়গায় জায়গায় ফুলে উঠেছে। রজনী চুপ করে শুধু দেখলো। এসব তার অভ্যাস আছে। রজনীর স্কিন ফর্সার পাশাপাশি পাতলা হওয়ায় একটু আধটু শরীর লালচে হয়ে ওঠে, নয়তো ফুলে ওঠে। গ্রামের মেয়ে সে, সারাদিন ধুলোবালির মাঝখানে খেলে তার দিন কাটে। এর ফলে এসব সম্মুখীন তাকে প্রায়ই হতে হয়। মেয়েটা বকাও খায়। কিন্তু গ্রামের মেয়ে, সে কি আর চুপ থাকার মেয়ে? ধুলোবালির মধ্যে সারাদিন খেলার পর মায়ের বকা খাওয়া আর ভয়ে গোসল করে নিজেকে কাপড়ে মুড়িয়ে নেয়। যেহেতু ছোট থেকে এভাবে তার অভ্যাস, তাই রজনী এসব আহামরি ব্যথা দিতে পারে না। যেমন
ব্যথা এখনো রজনীকে দিতে পারো না, কিন্তু বাড়ির সবার কথা খুব মনে পড়লো। রজনী আপাতত চিন্তা রেখে ফর্নের শাড়ি একেবারে খুলে ফেলল। এরপর এগিয়ে গিয়ে তার ছোট ব্যাগের ভিতর থেকে একটি শাড়ি সহ বাকি কাপড়গুলো বের করে খুঁজে খুঁজে ওয়াশরুমে গেল। ওয়াশরুমে এসে অনেক বিপত্তি পোহাতে হলো মেয়েটাকে। শেষমেশে এ এ সে কোনো রকম নতুন নতুন জিনিস আসবাবপত্র দিয়ে গোসল করে বাইরে বেরিয়ে আসে। স্বভাবস্বরূপ গায়ের কাপড় ওয়াশরুমে রেখে বেরিয়ে আসে। শাড়ি দুটোর অংশ পরে হাতে শাড়ি নিয়ে ঘরে আসে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখল মেয়েটা। আয়না আরো ভালো দেখা যাচ্ছে। তার সারা শরীর লালচে হয়ে উঠেছে। এর কারণ গতকাল থেকে গোসল না করা। গোসল করার সময় শরীরে একটু একটু চলছে। তবে রজনী সেসবে পাত্তা দেয়নি। মেয়েটিকে কোনো ব্যথাই এই সহজে কাবু করতে পারে না। এই কারণে গ্রাম্য পরিবেশে বেড়ে ওঠা। সারা গ্রামে খেলতে গিয়ে কত কাটাছিঁড়া হয়। এসব তার গায়ে মাখে না। রজনীর শরীরের ব্যথা কাবু করতে না পারলেও মেয়েটার কাজের বেলা এখনো অষ্টরম্ভা। মায়ের বকুনি খেয়ে একটু আধটু পড়তো, নয়তো সারাদিন শুধু খেলা। এটা ছিল তার জীবন। যেমন এখন সামান্য শাড়িটুকু পরতে পারছে না, তার সব কাজই তো তার মাই করে দিত। রজনী গোসল শেষে দৌড়ে গিয়ে মায়ের সামনে দাঁড়ালে মা তাকে 2 মিনিটে শাড়ি পরিয়ে দিত। রজনী অনেকক্ষণ যাবৎ চেষ্টা করলো শাড়িটি পরার, কিন্তু এক বিন্দু সফল হলো না। ওদিকে পায়ের পাতার সামনে লম্বা ঘন কালো ভেজা চুলগুলো দিয়ে টপ টপ করে পানি পড়ে। মেয়েটির পাট পিছনে পাট পুরো ভিজে গিয়েছে। রজনী একটু বাঁকা হয়ে দাঁড়িয়ে দেখার চেষ্টা করলো। তার চুলগুলো মেঝেতে ছুঁই ছুঁই হয়েছে। ছোট থেকে রজনীর চুল বেশ লম্বা ছিল। এরপর ধীরে ধীরে চুল আরো বড় হতে লাগলো। রজনীর হাইট 5 ফিট। এরপর রজনীর হাইট আর না বাড়লেও চুল ঠিকই বেড়ে যাচ্ছে। আর সেই চুল বাড়তে বাড়তে পায়ের পাতা ছাড়িয়ে। রজনীকে দেখতে একটু আধটু খাটো লাগে, তবে চেহারায় ভীষণ বাচ্চামি ভাব, যার ফলে মেয়েটি দেখতে শুনতে বেশ কিউটই লাগে। রজনীর চোখ মুখে ভীষণ অসহায়ত্ব ঘিরে। চুল মুছে দেওয়া, চুল বেঁধে দেওয়া, তাকে খাইয়ে দেওয়া সব কাজই মা করে দিত। সে কিছুই করতে পারে না। শুধু ব্যথা সহ্য করার ক্ষেত্রে রজনী একটু বড় লাগলো। বাকি সব অর্থাৎ দেখতে শুনতে থেকে শুরু করে প্রতিটি কাজের ক্ষেত্রে রজনী একেবারে একটা বাচ্চা মেয়ে। সে শুধু খেলতে, খেতে আর পড়তে চান, আর কিছুই পারে না। রজনী ধীরে ধীরে আয়নার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। মায়ের কথা ভেবে চোখ দুটো টলমল করে উঠল। ইচ্ছে করলো এক দৌড়ে মায়ের কাছে ছুটে যেতে, কিন্তু সে কিভাবে যাবে? সে যে এক অচেনা জায়গায় এসে হারিয়ে গিয়েছে। মাও নিশ্চয়ই তার জন্য খুব কাঁদছে। তার বোধহয় এই ট্রেনে ওঠা একদমই উচিত হয়নি। এবার সে কি করে গ্রামে ফিরবে? মায়ের কাছে কি করে যাবে? কথাগুলো ভেবে ছোট্ট রজনীর বড্ড দুঃখ হলো। মেয়েটি হাঁটুতে মুখ গুজে ভাঙা গলায় শব্দ করে ডেকে উঠল, আম্মা! ভেজা চুল বেয়ে টপ টপ করে পানি পড়ে। রজনী ভিজে একাকার, সাথে মেঝেতেও পানি ছড়িয়ে যাচ্ছে। রজনী কোনো দিকে মন দিল না। তার বাড়ির কথা খুব মনে পড়ছে। মেয়েটি কে, দাদু? আরমান নরাজ তাদের বাগানে বড়সড় একটা পেয়ারা গাছের নিচে চেয়ার পেতে বসে চা খাচ্ছিল। সামনে ছোটখাটো একটা টেবিল। টেবিলের উপর কিছু ফল রাখা, সাথে কিছু খেজুর। ভদ্রলোক চায়ে চুমুক দিচ্ছিল। তখনই ছোট নাতির কণ্ঠে মাথা তুলে তাকান। খুব বুঝলো হৃদয় রজনীর কথা জিজ্ঞেস করছে। আরমান নরাজ খুব স্বাভাবিকভাবে বললে, মেয়েটি মানুষ। কেন, তোমার চোখে কি প্রবলেম হয়েছে? হৃদয় চোখে মুখে রাগ। সে খুব ভালো করে জানে তার দাদু মেয়েটাকে চেনে বলে তাদের বাড়ি এনেছে। আর মজার ব্যাপার হলো সে তার দাদুর কারসাজিও কিছুটা ধরতে পেরেছে। হৃদয় রেগে বলে, ওকে ওর বাড়ি দিয়ে এসো। আরমান নরাজ ভ্রু কুঁচকে বলে, কেন? হৃদয় বিরক্তি কণ্ঠে বলে, মেয়েটি ভালো নয় দাদু। ও চোখ দিয়ে মানুষকে বশ করতে পারে। আমাকে ওর বশে আনতে চাইছে। আরমান নরাজ মনে মনে হাসল। অতঃপর উপর থেকে খুব স্বাভাবিক স্বরে বলল, তুমি বসাচ্ছ কেন? নিজের উপর কন্ট্রোল রাখো দাদুভাই। হৃদয় বিভ্রান্ত হলো, অস্থির কণ্ঠে বলে, আই ক্যান্ট কন্ট্রোল দাদু, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আরমান নরাজ দৃষ্টি এলোমেলো করলো, মুখে হাত দিয়ে হাসি আড়াল করলো।
হৃদয় বুঝতে পেরে দাঁতে দাঁত চেপে বলে, আই নো তুমি ইচ্ছে করে আমার সাথে এমন করছো, বাট তুমি কখনো সফল হবে না দাদু। আরমান নারাজ হৃদয়ের দিকে তাকালো। ছেলেটা পারলে যেন তাকে খেয়ে ফেলবে। ভদ্রলোক খুব কষ্ট করে হাসি চেপে রেখেছে। হৃদয় আবারও একই স্বরে বলে উঠল, তুমি কি মেয়েটাকে এই বাড়ি থেকে সরাবে? আরমানাজ খুব স্বাভাবিক গলায় বলে, না দাদু ভাই। হৃদয় রেগে তার পাশে চেয়ার টান দিয়ে একটা শক্ত পাঁচ মেরে বলে, ওকে, মেয়েটা এই বাড়িতে থাকুক, বাট আই সোয়ার ওই মেয়েটাকে যে কোনো মুহূর্তে আমি মেরে ফেলবো। তারপর আমাকে দোষ দিতে পারবে না তুমি। আরমান নারাজের কপালে ভাঁজ পড়ল। হৃদয় একটু বেশি হাইপার লাগছে। সে মৃদু স্বরে বলে, এত রাগ করছো কেন? তুমি তোমার মতো থাকো। আমি তো তোমাকে কিছু বলছি না। বাট তুমি এই চাইলে ট্রাই করতে পারো ওকে মেরে ফেলার। আমি বাধা দিব না। হৃদয় তার দাদুর দিকে ডান হাত উঠে বিস্ময় কণ্ঠে বলে, আরে তোমার মনে কি দয়া মায়া নেই? মেয়েটা মরে গেলে তোমার কিছু যায় আসে না? আরমান নারাজ ঠোঁট চেপে হাসি আটকে বলেন, না নেই। তোমার মায়া হচ্ছে নাকি? হৃদয় শুকনো ঢোক গিলল। তার রাগের চোটে ছেলেটার উদাম চুলে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। দু হাতে কোমর রেখে এপাশ ওপাশ করে কয়েক পা হেঁটে নিজেকে সামলাতে চাইলো। এরপর তার দাদুর সামনে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলে, তুমি সব জেনে এরকম কেন করছো দাদু? আমি কোনো মেয়েলি ব্যাপারে জড়াতে চাই না, প্লিজ হেল্প মি। মেয়েটাকে বের করো এ বাড়ি থেকে। আমার প্রচুর প্রবলেম হচ্ছে। আরমান নারাজ বিরক্ত হলো। হৃদয়ের কাজ সম্পর্কে তার ধারণা আছে, সে যে সহ্য করতে পারে না। আর হৃদয়ের কাজ তার দাদুর অপছন্দ, এটা হৃদয় সহ্য করতে পারে না। আর দাদুর এই অপছন্দের ব্যাপারে সে পাত্তাও দেয় না। আরমান নারাজ এই ব্যাপারে কিছু বললেন না। সে মৃদু স্বরে বললেন, তুমি তোমার মতো থাকো। মেয়েটিকে আমি সপ্তাহখানেক আমার বাড়িতে রাখবো। কথাটি হৃদয়ের মোটেও পছন্দ হলো না। সে রাগ প্লাস বিস্ময় কণ্ঠে আওড়ালো, হোয়াট? ১ উইক? মাথা ঠিক আছে তোমার? আরমান নারাজ ভাবলেশীনভাবে বলল, আমার মাথা ঠিক আছে, বাট তোমার মাথা ঠিক নেই। আমি আমার মেহমানকে যতদিন ইচ্ছে আমার বাড়িতে রাখতে পারি। এখানে তোমার কোনো প্রবলেম হওয়ার কথা না ছোট দাদু ভাই। হৃদয় ছটফটিয়ে উঠল। এতক্ষণ কি বলল? আর তার দাদু কি বলছে? ছেলেটা দু হাতে মাথার চুল টেনে একবার আবারও এপাশ ওপাশ পায়চারি করলো কয়েকবার। ইচ্ছে করছে মাথার সব চুল ছিঁড়ে ফেলতে। উফ! এক বেলার মধ্যে এটা কোথায় ফেঁসে গেল সে। হৃদয় আবারও চুপ হয়ে হাঁটল। আরমানাজ পায়ের উপর পা তুলে চায়ে চুমুক দিতে দিতে হৃদয় দেখছে আর মিটি মিটি হাসছে। হৃদয়কে নিজের দিকে তাকাতে দেখে নিজেকে সামলালো। হৃদয় রেগে বলল, মেয়েটা এই বাড়িতে ১ উইক থাকলে আমার কি অবস্থা হবে তুমি একবার ভেবে দেখছো না? আরমান নারাজ অবুঝ গলায় বলে, কি হবে তোমার? হৃদয় দাঁত কিট মেরে বলে, বাবা আরমান নারাজ মিটিমিটি হেসে বলে, বুঝেছি, তুমি খেতে চাইছো গাছের ছাল। গাছের ছাল? এখানে অনেকে গাছ আছে, তুমি খাওয়া শুরু করো। তুমি চাইলে আমি ছিলে দেবো। হৃদয় রেগে কিছু বলতে গিয়ে থেমে দেখে এলে দৃষ্টি দোতলা পড়লো। ছেলেটির চোখে মুখে বিস্ময় ভর করলো। ব্যালকনিতে দাঁড়ানো রজনীকে দেখে মেয়েটির পরনে কেবল শাড়ি, এর বাজে এর ভেতর থাকা দুটি অংশ। ওর শরীরে এই শারীরিক কোনো হদিস নেই। এভাবে অর্ধেক পেট খোলা শাড়ির ওড়না জাতীয় কিছু নেই। এমন মেয়েকে দেখলে কোনো ছেলেই ঠিক থাকবে? রজনীর এই বেহাল দশা দেখে হৃদয় ২ সেকেন্ড গলা শুকিয়ে কেমন কাঠ হয়ে আসলো। তেমনি পরবর্তী ২ সেকেন্ডের মাঝে রেগে মাথা সহ পুরো শরীর টগবগে উঠল। ২ হাত মুষ্টিবদ্ধ করে তাকিয়ে রইল মেয়েটার দিকে। তখনই হৃদয় তার দাদুকে ডাকতে ডাকতে বাগানে এসে দাঁড়ালো। কিন্তু হৃদয়কে দেখে তার রাগ হলো। এখন সে তার দাদুর কাছে বিচারের আসর বসাবে। এর ছোট ভাইয়ের নামের বেয়াদব তার গায়ে হাত তুলবে কেন? সে বিচার চায়। কিন্তু হৃদয় একদিকে এভাবে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে হৃদয়ের মুখের সামনে হাত নাড়ালো। কিন্তু হৃদয়ের দৃষ্টি কোনো নড়চড় নেই। সে ভ্রু কুঁচকে বলে, কি রে ভাই, এ জগতে আছিস নাকি গেছিস? গেলে দ্রুত ফের, তোর বিচার সভা বসবে। হৃদয় কোনো নড়চড় না দেখে হৃদয়ের দৃষ্টি অনুসরণ করে দোতলার দিকে তাকাতে নেয় আর বলে, উপরে কি আছে রে?
বেচারা হৃদয় পুরো ঘাড় ঘোরানোর আগে তার বড় ভাইয়ের শার্টের কলার ধরে নিজের দিকে ফিরিয়ে রেখে বলে, তুমি যেখানে সেখানে চোখ দিচ্ছ কেন? ভাবি ছাড়া অন্য দিকে তাকালে তোমার চোখ কেড়ে দিব একদম। হৃদয় অবুঝ গলায় বলে, মানে কি বলছিস? আমার থ্রেট দিচ্ছিস? কত বড় সাহস বড় ভাইকে! হৃদয়ের কথা হৃদয় কানে নিল না। সে হৃদয়ের পিছে আর এ, আসতে আসতে থাকা হৃদয় স্ত্রী রূপসাকে দেখে রূপসার উদ্দেশ্যে বলে, ভাবি তোমার স্বামীকে সামলাও। উম, উম, এ তো বিকিনি পরা মেয়েদের দেখতে দেখতে ওর চোখ দুটো নষ্ট বানিয়ে ফেলছে। কথাটি শুনে হৃদয় বিস্ময় দৃষ্টিতে তাকায় হৃদয়ের দিকে। এদিকে হৃদয় কথাটি বলে হৃদয়ের শার্টের কলার ছেড়ে দেয়। হৃদয়কে কিছু বলতে গিয়ে থেমে যায়। দ্রুত উল্টো ঘুরে দাঁড়ালে দেখলে রূপসা তার দিকে চেয়ে ফুসফুস করছে। হৃদয় অসহায় চোখে চেয়ে কিছু বলতে এ এ নেয়, কিন্তু রূপসা সুযোগ দিল না তো। সে দ্রুত উল্টো ঘুরে ধপধপ পা ফেলে বাড়ির দিকে এগোলো। রিদম বউয়ের পিছু পিছু দৌড়ায় আর বলে, এই বউ, কসম আমি বিকিনিওয়ালা তো দূর, ওর বিকিনি ছাড়া মেয়েদের দিকেও তাকাই না বউ। ও, তোমার দেবর একটা ফাজিল আর আর গ্রেট বেয়াদব। আ- আ- এই বউ দাঁড়াও। রূপসা শুনলে তো সে রাগে ফুঁসছে। হৃদয় খুব সিরিয়াস মানুষ, ও জীবনেও মিথ্যে বলবে না। এদিকে রূপসা সাড়া না পেয়ে হৃদয় উল্টো ঘুরে তার দাদুর উদ্দেশ্যে চেঁচিয়ে বলে, আজ যদি তোমার ছোট নাতির বিচার না করেছ তবে তোমার খবর আছে দাদু। আমার বউটার সাথে দুদিনের শান্তিতে থাকতে দেয় না তোমার বেয়াদব ছোট নাতি, শালা কুত্তা একটা। এটুকু বলে বেচারা হৃদয় আবারও বউয়ের পিছে দৌড়ালো। আরমান নরেশ কি বলবে বুঝলেও না। আর হৃদয় কেমন যেন সে সত্যি তার বড় ভাইকে শান্তি দেয় না। আহারে, তার হৃদয় দাদু ভাইটার আসলে কষ্ট। ভদ্রলোক হৃদয়ের দিকে তাকালেন, দেখলো হৃদয় বেশ কয়েক মিনিট নিয়ে শক্তপোক্ত চেয়ার পায়া ছেড়ে দিয়ে চেয়ার থেকে একেবারে আলাদা করে নিল। আরমান নরেশ বিস্ময় চোখে তাকালো। আরে আরে, কি করছো? চেয়ার ভাঙলে কেন? কি করবে এটা নিয়ে? হৃদয় ওই চেয়ারে মোটা সোটা পায়া ডান হাতের মুঠো চেপে রেখে আরেকবার দোতলার দিকে তাকালো। রজনী এইভাবে দাঁড়িয়ে আছে, মেয়েটা শাড়ি পরতে পারে না। হতাশ হয়ে বসেছিল অনেকক্ষণ। এরপর বেলকনিতে চোখ পড়লে সে ভাবে বেলকনিতে চলে আসে। বেলকনিতে আসার পর মেয়েটার চোখে পড়ে অসংখ্য বিল্ডিং। দেখতে ভীষণ সুন্দর লাগছে। রজনী কোনো দিকে খেয়াল নেই, সে ঘুরে ঘুরে শহর দেখছে। বোকা মেয়েটা আর মাথাতে আসেনি সে এখান থেকে কেউ তাকে দেখতে পারে। সে গ্রামের মতো ভাবে, নিজের বাড়িতে থাকলে তাকে আর কেউ দেখতে পাবেন। এজন্য সে ঘুরে ঘুরে উৎফুল্ল মনে এই শহর দেখছে। এদিকে হৃদয় চোখ মুখ শক্ত করে রজনীকে দেখলো আরেকবার। বিড়বিড় করে বলল, বেয়াদব বেহেয়ামে কোথাকার, চাপকে মানুষ বানাবো আজ। কথাগুলো বিড়বিড় করে হৃদয় ধীরে পায়ে এগিয়ে গেল বাড়ির দিকে। আমার নরস দ্রুত দাঁড়িয়ে গেলেন। হৃদয়ের উদ্দেশ্যে চিন্তিত কণ্ঠে বলেন, দাদু ভাই এটা দিয়ে কি করবে? কোথায় যাচ্ছ? হৃদয় দাদু ভাই। হৃদয় দাদুর ডাক শুনল না। সে শক্ত হাতে চেয়ারের ভাঙা পায়াটি ধরে রেখে বড় বড় পায়ে এগিয়ে আর শক্ত কণ্ঠে, আজ ওই ম্যানারলেস মেয়েকে ম্যানার্স শিখাবো। হৃদয়ের বড় বোন হিমির নরস, বয়স 35 বছর। হিমির বিয়ে হয়েছে যখন তার 22 বছর ছিল। প্রায় 14 বছর যাবৎ তার বিবাহিত সংসার। ঘরে 10 বছরের একটা মেয়ে আছে। আজ প্রায় 2 মাস পরে হিমি মেয়েকে স্বামীর সাথে স্কুলে পাঠিয়ে বাড়ির গাড়ি করে তার দাদি সহ মা বাবাকে দেখতে এসেছে। আসার পথে হিমি তার স্বামীকে বলেছে মেয়ের স্কুল শেষে যেন মেয়েকে নিয়ে সরাসরি তার বাবার বাড়িতে আসে। আসার পথে বাগানে দাদুর সাথে দেখা হয়েছিল। তখন দাদুর সাথে কথা বলে হিমি বাড়ির ভিতরে এসে প্রথমে দাদিমা আর ভাইয়ের হৃদমের বউ অর্থাৎ ভাই বউ রূপসার সাথে টুকটাক কথা বলে বাড়ির পরিস্থিতি সম্পর্কে জানে। হিমি বাড়ির ভেতরে আসার পরপরই হৃদয় বেরিয়ে গিয়েছিল তার দাদুর সাথে কথা বলতে। সেজন্য তার সাথে বড় বোনের দেখা হয়নি। এদিকে হিমি সকলের সাথে কথা বলে রজনীর ব্যাপারে শোনে। সবচেয়ে বেশি অবাক হয় মেয়েটি নাকি হৃদয়ের বউ এই ভেবে। তাদের হৃদয় হুটহাট কিভাবে বিয়ে করে ফেললো? তাছাড়া মেয়েটি বা দেখতে কেমন?
এত সব ভাবনা নিয়ে সে রজনীর ঘরে আসে। ঘরে এসে কাউকে দেখতে না পেয়ে হিমি পুরো ঘরে চোখ বুলিয়ে এনে এরপর ব্যালকনিতে এসে দাঁড়ায়। রজনীর চারপাশে ঘুরে ঘুরে আশেপাশের বিল্ডিং দেখছিল। খেয়াল না করা হঠাৎ হিমির সাথে জড়সড় ধাক্কা খেয়ে পিছন দিকে পড়ে যেতে নেয়। এর সাথে সাথে হিমি রজনীর দু হাত টেনে ব্যস্ত স্বরে বলে, আরে আরে পড়ে যেও না। অপরিচিত এক নারীকে দেখে রজনী ভীত চোখে তাকায়। হিমিকে দেখে ৩০ বছরের ৩০ বছরের বেশি মনে হয় না। চেহারায় বয়সের ছাপ একদমই অস্পষ্ট। হৃদয়ের সাথে মুখের গঠনের এক বিস্তর মিল আছে। রজনী ভ্রু কুঁচকে তাকায় হিমির দিকে। হিমি রজনীর হলুদ ফর্সা ফুটফুটে মুখখানা দেখে মেয়েটিও মুগ্ধ হয়। মেয়েটির এই চোখে পড়ার মতো সুন্দর। হিমির কাছে সবচেয়ে আকর্ষণীয় জিনিস লাগলো রজনীর গ্রাম্য স্টাইলে ওড়া নাকফুলটি। সাথে রজনীর পায়ের পাতা সামান্য ঘন কালো চুল। কিন্তু রজনী অর্ধেক পোশাক পরে থাকতে দেখে হিমির মাথা ঘুরে উঠল। হিমি ব্যস্ত ও চোখে আশপাশ তাকালো। এরপর দ্রুত রজনী হাত ধরে ঘরের ভিতরে টেনে আনে। রজনী কেবল অবাক হয়ে দেখছে তার হাত ধরে টানাটানি করা এই মেয়েটাকে। ঘরে এসে হিমি রজনীর উদ্দেশ্যে বলে, করছো কি এটা? এত খোলামেলা ভাবে বাইরে গেছো কেন? হৃদয় এসব পছন্দ করে না, জানো না? রজনী অবুঝ নয়নে চেয়ে রইল হিমির দিকে। মেয়েটি কিছুই বুঝতে পারছে না। মনে করার চেষ্টা করলো হৃদয়টা আসলে কে। তখন নিচে সবাই সেই ছেলেটিকে হৃদয় বলে ডাকছিল না, যার পাশে বসে রজনী গত রাতে টেনে এসেছিল। রজনীর মনে পড়লে সেই ছেলেটাকে সবাই হৃদয় বলে ডাকছিল। কিন্তু হৃদয়ের সাথে পছন্দের প্রসঙ্গ কেন আসছে মেয়েটি বুঝলো না। তবে এতটুকু বুঝলো তার সামনে দাঁড়ানো মেয়েটি এ বাড়ির কেউ। আর আর অবশ্যই ভালো। তাই সে মিনমিনে বলে, আপা আমি শাড়ি পরতে পারি না, আমাকে শাড়ি পরিয়ে দিবেন? আর এই চুলটা বেঁধে দিবেন? রজনীর কথা হিমি হেসে ফেলল। হিমি নিজের পরানো শাড়ি, কালো রঙের কুচি করে পরা শাড়ি। হিমির উপরে বোরকা পরে এসেছিল, বাড়িতে এসে বোরকা খুলে রেখেছে। হিমি রজনীর থুতনিতে হাত রেখে মৃদুস্বরে বলল, প্রথমে তো হৃদয়ের বিয়ের কথা শুনে আমার বিশ্বাসই হচ্ছিল না। এখন তোমাকে দেখে আর সংশয় কাজ করছে না। কি মিষ্টি দেখতে তুমি। হৃদয় তোমার এই মুখ দেখে হয়তো চটপট বিয়ে করে নিয়েছে। আমি খুব খুশি হয়েছি। হিমির কথা শুনে রজনীর মাথার উপর দিয়ে যাচ্ছে। কিসের হৃদয়, কিসের বিয়ে, কিসের খুশি? এসব মেয়েটির মাথায় জটলা পাকিয়ে যাচ্ছে। রজনীকে চুপ দেখে হিমি আবারও বলল, ও হ্যাঁ, ওয়েট ওয়েট, এক্ষুনি তোমাকে শাড়ি পরিয়ে দিচ্ছি। তোমার শাড়িটা কোথায়? রজনী দ্রুত পায়ে এগিয়ে এসে বিছানার এক কোণে থাকা এলোমেলো শাড়িটি নিয়ে হিমির সামনে এসে দাঁড়ালো। হিমি শাড়িটিকে নিয়ে ১ মিনিটের মধ্যে রজনীকে খুব সুন্দর করে কুচি করে শাড়ি পরিয়ে দেয়। সে সব সময় শাড়ি পরে অভ্যস্ত। এজন্য শাড়ি পরার ক্ষেত্রে সময়টা খুব সীমিত লাগে। রজনী অবাক হয়ে হিমির শাড়ি পরার গতি দেখে। তার মাও তো এত দ্রুত শাড়ি পরিয়ে দিতে পারে, কিন্তু রজনী কিছুটা অসুবিধা হচ্ছে, কারণ হিমি তাকে শাড়িটি কুচি করে পরিয়ে দিয়েছে। আর রজনী এভাবে শাড়ি পরে অভ্যস্ত নয়। তার মা তাকে সবসময় গ্রাম্য স্টাইলে শাড়ি পরিয়ে দেয়। একটু অস্বস্তি হলেও রজনী নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করলো। সংকোচ ঠেলে মুখ ফুটে কিছু বলল না। যেভাবে পরিয়ে দিয়েছে এতে সন্তুষ্ট থাকার চেষ্টা করলো। হিমি রজনী এর কাঁধ ধরে ঘুরিয়ে ঘুরিয়ে দাঁড় করালো। এরপর হিমি লম্বা চুলগুলো নাড়তে নাড়তে বলল, লাইফে ফার্স্ট টাইম নিজ চোখে এত লম্বা চুল দেখছি। তুমি চুলে কি দাও? রজনী কি বলবে বুঝলো না। সে তো চুলে কিছুই দেয় না। মাঝে মাঝে আম্মা তাকে ১-২টা চড় থাপ্পড় মেরে কেশে যেন চুলে লাগিয়ে দিত, কিন্তু সে সুযোগ পেলে লুকিয়ে চুরিয়ে দৌড়ে গিয়ে পুকুরে ঝাঁপ দিয়ে সব ধুয়ে ফেলত। অতঃপর রজনী মৃদু স্বরে বলল, আমি তো ওইসব জানি না আপা, আমার আম্মা জানে। আম্মার থেকে শুনে আমি আপনাকে বলবো। আপনি আমাকে একটু চুলটা বেঁধে দিয়েন। হিমি কিছু বলতে গিয়ে বলল না। শাড়ি পরাতে গিয়ে বুঝলো মেয়েটা পেছন পাট পুরোটাই ভিজে গেছে। ভেজা চুল ছেড়ে রাখা ঠান্ডা লাগছে বোধহয়। রিমি এটা আন্দাজ করে রজনীর ভেজা চুলগুলো টেনে নিয়ে বড়সড় একটা খোঁপা বেঁধে দেয়। তখনই হৃদয় দরজার সামনে দাঁড়ালো। ডান হাতে আধখোলা দরজার জোরে একটা ধাক্কা মারে। ফলস্বরূপ প্রচণ্ড শব্দের সাথে দরজাটা পুরোপুরি খুলে যায়। এত জোরে শব্দ পায় রজনী আর হিমি দুজনে দরজার দিকে তাকায়। হিমির চোখ পড়ে ছোট ভাই হৃদয়ের রাগান্বিত দৃষ্টি রজনীর পানে।
হিমি আর চোখে রজনীর পানে একবার তাকালো। বাড়ির মানুষের এর কাছ থেকে শুনে হিমি ধরে নিয়েছে হৃদয় রজনীকে পছন্দ করে বিয়ে করেছে। হৃদয় ঠান্ডা মাথার মানুষ না। আর যখন যেটা মনে হয় সেটা না ভেবে ঠাস করে বাস্তবায়ন করে ফেলে। এর জন্য ব্যাপারটি হিমি খুব সহজভাবে নিয়েছে। আর এখন সে ধারণা করছে হৃদয় রজনীকে খোলামেলা ভাবে বাইরে দেখেছে বলে রেগেছে। তার মতে হৃদয় যেহেতু রজনীকে পছন্দ করে বিয়ে করেছে সেহেতু অবশ্যই হৃদয় তার অপছন্দের কাজে রজনীর মাঝে বরদাস্ত করবে না। মায়ের মতো বড় বোন ছোট ভাইকে এটুকু তো অবশ্যই চেনে। হৃদয় নিজের দিকে এমন খেয়ে ফেলা চোখে চেয়ে থাকতে দেখে রজনী কয়েকবার শুকনো ঢোক গিলল। হৃদয় চোখ দুটো বেশ লালচে লাগছে। রজনী বুঝলো না এখন হৃদয়ের চোখ লালচে লাগছে কেন। সে দু হাতে চোখ ডলে আবার হৃদয়ের দিকে তাকালো। না, তার চোখ ঠিকই আছে। তার মনে এই ছেলেটার চোখ লাল দেখেই বোঝাচ্ছে খুব রেগে আছে। এমন রাগী মানুষ দেখলে রজনীর এমনিতেই ভয় লাগে। তার মধ্যে এই ছেলেটা একটু বেশি রাগী মনে হয়। রজনী ভাবছে তখন এভাবে পালিয়ে আসার জন্য হৃদয় তার উপর খুব রেগে আছে বোধ হয়। আর এখন সে রেস ধরে কি না কি করবে জানে। ভাবনার মাঝে হঠাৎ হৃদয়কে নিজের দিকে তেড়ে আসতে দেখে ভয়ে রজনীর গলা শুকিয়ে আসে। মেয়েটি কোনো রকম দুই পা পিছিয়ে তখন হৃদয় একেবারে রজনীর সামনে এসে দাঁড়িয়েছে। রজনীর মুখ বরাবর হৃদয়ের বুক। হৃদয় গা বেয়ে ঘাম চুয়ে চুয়ে পড়ছে। সে সর্বপ্রথম রজনীর চোখ পড়ল। 5 ফুট রজনী, 6 ফুট হৃদয়কে দেখার জন্য মাথাটা উঁচু করে তাকায়। এত কাছ থেকে এত লালচে চোখ দেখে রজনীর কান্না পায়। সে তো কিচ্ছু করেনি, তখন শুধু একটু পালিয়ে এসেছিল। সে ওইসব নষ্ট জিনিস দেখে না, তাই তো পালিয়ে এলো। আচ্ছা, হৃদয় কি কোনোভাবে এখন তাকে ওসব নষ্ট জিনিস দেখাতে এসেছে নাকি? কথাটি ভেবে রজনী কাঁদো কাঁদো স্বরে বলে, আমি আপনার কিছু দেখতে চাই না, দয়া করে আমাকে দেখাবেন না। কথাটি হৃদয়ের মাঝে তেমন কোনো প্রভাব ফেলে না। সে বাঁ হাতে ধরে রাখা ভাঙা চেয়ারে পায়াটি আরো শক্ত করে ধরল। চোখ মুখ এখনো শক্ত। রজনীর পাশে দাঁড়ানো হিমি ভ্রু কুঁচকে বলে, কি দেখতে চাও না রজনী? রজনী কাঁধ বাঁকিয়ে হিমির দিকে অসহায় কণ্ঠে বলতে আপা উনি ওনার সব জামা কাপড় বাকিটুকু বলার আগে হৃদয় ডান হাতে শক্ত করে রজনীর মুখ চেপে ধরে। ইচ্ছে করে এই বেয়াদব মেয়েটাকে তুলে এক আছাড় মারতে। রজনীর মুখ চেপে ধরা মেয়েটি ছটফট করে ওঠে। দু হাতে তুলে তার মুখ চেপে ধরা হৃদয়ের হাত তার মুখ থেকে সরানোর চেষ্টা করে, কিন্তু এক চুল পরিমাণও হৃদয়ের হাত ছাড়াতে পারে না। হৃদয় বহু কষ্টে নিজেকে কিছুটা সংযত করে তার বড় বোন দিকে চেয়ে গম্ভীর গলায় বলে, তুমি কখন আসলে আপু? হিমি একেবারে রজনীকে দেখছিল তো একবার হৃদয়কে, কিছুই বুঝতে পারছে না। ছোট ভাইয়ের কথা তার ধ্যান ভাঙে। সে বিষণ্ণ মনে বলে, এসেছি কিছুক্ষণ আগে, কিন্তু তুই আমাকে না জানি এভাবে বিয়ে করতে পারলি ভাই? আমি তো ওর কেউ না। বড় বড় ইমোশনের কথা শুনে হৃদয়ের মনে প্রভাব ফেলার বদলে বিরক্ততার মাত্রা বাড়লো। বিরক্ততা অবশ্যই হিমের উপর না, দাদির উপর। সকাল থেকে একবারে ভাইয়ের মুখে সে বিবাহিত শুনতে শুনতে কান পচে গিয়েছিল। না, এখন আবার বড় বোন এসে তাকে বিবাহিত বানিয়ে দিচ্ছে। সে হিমের উদ্দেশ্যে খুব সিরিয়াস মোড়ে বলে, এইসব ব্যাপারে আমি জানি না আপু, আমি অজ্ঞান ছিলাম। তখন দাদু আমার বিয়ে পড়িয়ে আমাকে বিবাহিত বানিয়ে দিয়েছে। তুমি চিন্তা করো না, কয়েকদিন পর বউকে ছোঁয়া ছাড়া আমি বাচ্চার বাবাও হয়ে যাব। হৃদয়ের কথা শুনে হিমি কেসে ওঠে, মাথায় হাত দিয়ে বলে, সে কি? অজ্ঞান হয়ে থাকলে আবার কিভাবে বিয়ে পড়ানো যায়? আর বউকে ছোঁয়া ছাড়া বাচ্চা কিভাবে বাচ্চার বাবাই বা কিভাবে হওয়া যায়? সরি। মাঝ থেকে হৃদয় বলে, ডিজিটাল যুগে এ এ ক- এ করার কারবার সব তুমি মিছিমিছি কষ্ট করে জেগে জেগে বিয়ে করেছিলে, আবার কষ্ট করে বাচ্চাও নিয়েছিলে। আর একটু লেট করলে আমার মতো তোমারও সব শুয়ে বসে হয়ে যেত। এনিওয়ে, এখন কিছু করার আগে দাদুর সাথে কন্ট্যাক্ট করে নিই, কারণ এসব টিপস দাদু ছাড়া অন্য কোথাও পাবে না। কথাগুলো বলে হৃদয় ঠোঁট চেপে রাখলো কয়েক সেকেন্ড। হাসি আড়াল করার প্রচেষ্টা যাকে বলে, ব্যর্থ হলো না। এভাবে সে অভ্যস্ত। হৃদয়ের কথা শুনে হিমি তবদা খেয়ে
যায়। খুব বুঝলো দাদু নিশ্চয়ই হৃদয়ের সাথে উল্টাপাল্টা কিছু করেছে। আর তাই হৃদয় দাদুকে এভাবে ঠেস মেরে কথা বলছে। হৃদয়ের কথা শুনে হাসিও পেল হিলি। সে নিজেকে না থামাতে পেরে একটি শব্দ করে হেসেও ফেলল। রজনী এতক্ষণ দুহাত হৃদয়ের হাতে খামচে শেষ করছে, অথচ হৃদয়ের হাত তার মুখ থেকে এক চুল পরিমাণ সরেনি। মেয়েটা অসহায় চোখে তাকায় হাস্যোজ্জ্বল হিমির দিকে। এরপর আবার হৃদয়ের দিকে তাকায়। এতক্ষণে ওদের কথোপকথনে রজনী বুঝলো হৃদয় আর হিমি দুজন ভাই বোন। আর এটাও বুঝেছে হৃদয় বিবাহিত। এরকম বিদঘুটে স্বভাবের মানুষের বউ আছে, ভাবতে রজনীর অদ্ভুত ঠেকল। এই বিদঘুটে স্বভাবের লোকটি নিশ্চয় এর বউটাকে একটু শান্তি দেয় না। রজনীর কাঁদতে ইচ্ছে করছে। তখন সে তখন তখন থেকে এভাবে মুখ চেপে ধরা মেয়েটি মনে হচ্ছে তাকে কেউ পচা পানিতে ডুবিয়ে রেখেছে। এতটা বাজে অনুভূতি হচ্ছে। হিমি নিজেকে সামলে হৃদয়ের উদ্দেশ্যে বলে, মেয়েটা তার মুখটা এভাবে চেপে ধরেছিস কেন? ছাড় ওকে। হৃদয় তাকালো রজনীর দিকে। রজনীর ছটফটানি হৃদয়ের চোখে পড়ল। সে হিমির উদ্দেশ্যে বলে, আমাকে এক মগ ব্ল্যাক কফি এনে দাও আপু, আর্জেন্ট। প্রচন্ড মাথা ব্যথা করছে। অবশ্যই নিজের হাতে বানাবে। হিমি ছোট করে বলে, আচ্ছা আনছি। এরপর বাকি কথা বলবো। মেয়েটাকে কিছু বলিস না যেন। ও বুঝতে পারেনি হিমি কিসের কথা বলল। হৃদয় বুঝল না, কিন্তু সে কিছু বলল না। দৃষ্টি রজনীর পানে। হিমি কথাটা বলা ব্যস্ত পায়ে বেরিয়ে যায়। রজনী অসহায় চোখে চেয়ে দেখল হিমির প্রস্থান। ভয়ে ঠোঁটে মেয়েটার চোখের কোণ ভিজে উঠল। আল্লাহ, এবার তাকে একা পেয়ে এই ছেলেটা তার সাথে কি কি করবে জানি। কোনোভাবে তাকে আবার ওসব দেখাতে চাইলে। এতটুকু ভাবতে রজনী মুখ থেকে হাত সরিয়ে নেয় হৃদয়। সাথে সাথে রজনী আরো দুপা পিছিয়ে যায়। দুটো চোখে তাকায় হৃদয়ের দিকে। হৃদয় স্বাভাবিক দৃষ্টিতে রজনীর দিকে তাকিয়ে চেয়ে আছে। আপাতত রাগের ছিটে ফোটা তার মাঝে নেই। তার দৃষ্টি রজনীর বাড়ানো চোখের মনোতে। হৃদয় নিজের দিকে এভাবে তাকিয়ে আছে দেখে রজনী শুকনো ঢোক গিলে কয়েকবার। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়। তখন হৃদয় ঠান্ডা গলায় প্রশ্ন করে, তুমি কি খেতে পছন্দ করো? কথাটি শুনে রজনী অবাক হলো। বোকা মেয়েটা আপাতত অতশত না ভেবে হৃদয়কে ঠান্ডা দেখে সুন্দর মতো উত্তর দিল, লজেন্স। আমি লজেন্স খেতে খুব পছন্দ করি। শব্দটা হৃদয়ের পছন্দ না হলে সাথে অদ্ভুত লাগলো। সে বিরক্ত কণ্ঠ আড়ালো, হোয়াট ননসেন্স। রজনী এই হৃদয়ের কথা কি বুঝলো কে জানে। সে মাথা চুলকে বলে, না না, আপনি ভুল ভাবছেন। আমি ননসেন্স খাই না তো। আমি লজেন্স খাই, লজেন্স। কথাটি শুনে হৃদয় কি রিয়াকশন দিবে বুঝলো না। বিড়বিড় করে, এ তো একটা পাক্কা কাঁধি দাদি। এরপর বিরক্তি কণ্ঠে বলে, তোমার মাথা কি গোবর ভর্তি? রজনীর মাথা উপর নিচ করে বোঝালো, জি। হৃদয় অদ্ভুত কণ্ঠে বলে, হোয়াট? রজনী মিনমিন করে বলে, গোবর থেকে তো অনেক সার হয়, আর আমার মাথায় অনেক গোবর থাকে, সার হয়, বুদ্ধি হয়। হৃদয় বাকহারা হয়ে শুনল রজনীর কথা। মনে হচ্ছে তার সামনে 5 বছরের এক বাচ্চা দাঁড়িয়ে আছে। হৃদয় এত রাগ লাগলো। বেচারা আগে ঠোঁটে ডান হাত উঠালো রজনীকে থাপ্পড় মারার জন্য। রজনী ভয় পেয়ে পিছিয়ে যায়। তার আগে হৃদয় হাত সরিয়ে নেয়। ফোঁস করে শ্বাস ফেলে বিরক্ত স্বরে বলে, হাত পাতো। রজনী ভীতু কণ্ঠে আড়ালো, কেন? হৃদয় গম্ভীর গলায় বলল, লজেন্স দিব তাই। বোকা রজনী হৃদয়ের স্বাভাবিক কণ্ঠের কথাটি বিশ্বাস করে সাথে সাথে ডান হাত পাতে হৃদয়ের সামনে। হৃদয় 1 সেকেন্ড টাইম নষ্ট না করে বাম হাতের মুঠো ভাঙা কাঠের চেয়ারে পা উঠে শক্ত রাখা হাতে সর্বশক্তি দিয়ে পরপর 3টা বাড়ি দেয়। কাজটি এত অল্প সময় করছে যে রজনী হাতটা সরিয়ে নেওয়ার সুযোগও পায়নি। রজনী ব্যথা পেয়ে চেঁচিয়ে উঠল, বাচ্চাদের মতো শব্দ করে কেঁদে দেয়। বাঁ হাত ধরা ডান হাত বুকে চেপে কাঁদতে কাঁদতে হৃদয়ের দিকে তাকায়। হৃদয় কান্নারত রজনীর দিকে রেগে তাকায়, দাঁতে দাঁত চেপে আর বলে, একদিন এসব আধা ড্রেস দেখলে ডিরেক্ট হসপিটালে পাঠাবো, ম্যানারলেস মেয়ে কোথাকার। তখন হিমি
কফির মগ হাতে ঘরে প্রবেশ করে। কান্নার আওয়াজে সে ব্যস্ত পায়ে ঘরে প্রবেশ করে রজনী কিভাবে কাঁদতে দেখে হিমের হৃদয়ের দিকে চেয়ে বলে, কি করেছিস ওকে? হৃদয় হাতের মুঠে রাখা চেয়ারের পাটি ছুঁড়ে ফেলে এগিয়ে এসে বোনের হাত থেকে কফির মগ ডান হাতে নেয়। এরপর বাঁ হাতে প্যান্টের পকেটে গুজে গাল বাঁকিয়ে কান্নারত রজনীর দিকে চেয়ে একবার কফির মুখে চুমুক দেয়। এরপর উঠকা ঘুরে ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বলে, ম্যানার্স শিখিয়েছি। আমি ততক্ষণে রজনীর কাছে এসে রজনীর হাত দেখে বোঝা যাচ্ছে নরম তুলতুলে হাতে শক্ত বাড়ি পড়েছে, পুরো হাত ফুলে উঠেছে, জায়গায় জায়গায় রক্তের ছিটে বেরিয়ে গেছে। ভূমির মায়া লাগলো। সে এমনিতে বুঝিয়েছিল হৃদয় রজনীর ট্রেসা হাত দেখে রেগেছিল, কিন্তু তাই বলে এভাবে মারবে এটা বুঝেনি। সে রজনীকে সান্ত্বনা দিয়ে বলে, কেঁদো না বোন, ওর বিচার আমরা সবাই মিলে করব। আমাদের বাড়ির বউয়ের গায়ে হাত তুললে তুললে ওর শাস্তি হবে। কান্নার মাঝে রজনী হিমের কথা শুনল না বোধহয়। এত জোরে মারতো সে তার বাপের জন্মও খায়নি। বাবার হাতে কি একটা থাপ্পড় খেয়েছে, কত অভিমান করেছিল। আর এখানে সে বাইরের মানুষ, তার হাত পুরো কেটে দিল। বেচারি ফুঁপাতে ফুঁপাতে আপা আমি আর পালাবো না, আমাকে এখান থেকে নিয়ে যাও। কথাটি বলতে বলতে রজনী ঝাপসা চোখে তাকায় দরজার দিকে। হৃদয় মাত্র দরজা ক্রস করবে তখনই সে কান্নামাখা গলায় শব্দ করে বলে ওঠে, নিজের খালি গায়ে থেকে সব খুলে নষ্ট জিনিস দেখতে চেয়ে আমাকে এসে মেরে গেছে নির্দয় বেটা ছেলে। কথাটি শুনতে হিমি কেসে ওঠে। কি রে, মেয়েটা কি বলে? এদিকে রজনীর কথাটি কানে আসতে হৃদয় পা থেমে যায়। চল শক্ত হয় ছেলেটা, একে তো নিজের বডি পুরো দুনিয়া দেখে এসেছে, এটা ভাবলে রাগে মাথা ফেটে যাচ্ছে। আর এখন তার বড় আপুর সামনে উল্টাপাল্টা বলছে। শক্ত হাতে কফির মগ চেপে ধরে হৃদয়ের সাথে সাথে উল্টো ঘুরে রজনীর দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকায়। হৃদয়কে এদিকে তাকাতে দেখে রজনী ভয় পেয়ে যায়। মেয়েটি হিমির আড়ালে লুকানোর চেষ্টা করে, কাঁদতে কাঁদতে আওড়ায়, আমি আর মার খাবো না আপা, আমি বাড়ি যাবো।